2025 শেষের পথে, আর 2026 শুরু হচ্ছে নতুন আশা, নতুন চ্যালেঞ্জ আর নতুন সুযোগের বছর হিসাবে। যখন মুদ্রাস্ফীতি বাড়ছে, চাকরির নিরাপত্তা কমছে, তখন একটাই প্রশ্ন সবার মনে, কিভাবে নিজের অর্থকে বিনিয়োগ করা যায় যাতে সেটা শুধু নিরাপত্তা নয় বরং বাড়তে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 2026 সালে কোন কোন সেক্টরে বিনিয়োগ করে বাস্তবিকভাবে লাভ করা সম্ভব, কিভাবে কম টাকা দিয়ে শুরু করা যায়, আর কোন ফাঁদগুলি আমাদের এড়িয়ে চলতে হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ শেষের দিকে আমি স্মার্ট ইনভেস্টমেন্ট মাইন্ডসেটের রহস্য সম্পর্কেও আলোচনা করব। প্রথমেই আমরা এমার্জেন্সি ফান্ড তৈরির দিকে বিশেষভাবে লক্ষ্য দেব। ধরো তুমি সকালবেলা অফিসে যাচ্ছ, হঠাৎ ফোনে খবর এলো কোম্পানি বন্ধ, কিছু মুহূর্তের মধ্যেই চাকরি শেষ, তখন আপনি কি করবেন? অথবা হঠাৎ বাড়ির কেউ খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়লো, মেডিকেল বিল লাখ লাখ টাকার উপরে, তখন আপনি কি করবেন? এই সময় যদি তোমার কাছে কিছু সঞ্চয় না থাকে, তখন জীবন যেন এক মুহূর্তেই থেমে যাবে। তাই এই কারণে এমার্জেন্সি ফান্ড খুবই প্রয়োজন। তুমি যদি শেয়ার মার্কেটে টাকা রাখো কিন্তু জরুরি প্রয়োজনে সেই টাকা তুলতে নাও পারো, তখন চাপ বাড়বে বই কমবে না। তাই টাকা ব্যাংক এফডিতে রাখতে পারেন, সহজেই টাকা তোলা যায়, সুদও পাওয়া যায়। ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারেন, একটা নামকরা ব্যাংকে রাখলে 6 থেকে 7% পর্যন্ত সুদও পাওয়া যায়। আপনার কাছে 3 থেকে 6 মাসের মতন খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে। যেমন আপনার মাসিক ব্যয় যদি 25,000 টাকা হয়, তাহলে অন্তত 75,000 থেকে 1.5 লাখ টাকা আলাদা করে এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত বলে আমার মনে হয়। এমার্জেন্সি ফান্ড একরকম ভিতের মতন, কারণ বাড়ির ভিত ছাড়া কোনো বাড়ি দাঁড়াতে পারে না, তেমনি বিনিয়োগও দাঁড়ায় না এমার্জেন্সি ফান্ড ছাড়া। যখন আপনার কাছে নিরাপত্তা লাইসেন্স থাকবে, তখন আপনি নিশ্চিন্তে দ্বিতীয় ধাপ অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তোমার হাতে এখন মাত্র 2,000 টাকা আছে, এত কম টাকা কি কিছু সম্ভব? বলতে 2,000 টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সম্ভব। প্রতি মাসে অল্প অল্প করে মিউচুয়াল ফান্ডের টাকা জমাতে থাকুন, 2 বছর পর আপনার ইনভেস্টমেন্ট হবে 48,000 টাকা, কিন্তু বাজার বৃদ্ধির কারণে তার ভ্যালু হবে 58,000 টাকা। তাই মিউচুয়াল ফান্ডটা জানা বা বোঝা খুবই জরুরি। তুমি একা একটা কোম্পানিতে বিনিয়োগ করো না, বরং ফান্ড ম্যানেজার তোমার টাকা 30 থেকে 50টি কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করে, ফলে ঝুঁকি অনেকটাই কমে যায় আর লাভের সম্ভাবনা বেড়ে যায়। ভবিষ্যতে 2026 সালে টপ 3টে ফান্ড খুব ভালোভাবে রিটার্ন দিতে পারে আমার মতে। প্রথম সেক্টর ফ্লেগশিপ ক্যাপ ফান্ডের মধ্যে রয়েছে পরাগ পরিক ফান্ড, দ্বিতীয় সেক্টর ব্লু চিপ ফান্ডের মধ্যে অ্যাক্সেস ব্লু, তৃতীয় সেক্টর হাই রিস্ক হাই রিটার্ন অর্থাৎ স্মল ক্যাপ ফান্ডের মধ্যে রয়েছে কোয়েটেন স্মল ক্যাপ। যদি তুমি মাসে 2,000 টাকা এসআইপি শুরু করো, 10 বছরে তুমি জমাবে 2.4 লাখ, কিন্তু মিনিমাম 12% রিটার্নে ওই টাকা 4.3 লাখে এসে দাঁড়াবে, অর্থাৎ দ্বিগুণ। তাই 2026 সালে মিউচুয়াল ফান্ড সাধারণ মানুষের জন্য সোনার খনি হতে পারে, যদি নিয়মিত ও ধৈর্য ধরে ইনভেস্ট করা যায়। হাই রিটার্ন মানে 12%-এর বেশি রিটার্নের জন্য আমাদের তৃতীয় ধাপে যেতে হবে, যা শেয়ার মার্কেট। নাম শুনেই অনেকে ভয় পায়, কেউ বলে এটা জুয়া, কেউ বলে ভাগ্যের ওপর নির্ভর, কিন্তু আমার মতে বাস্তব সত্যটা হলো এটা হলো সম্পূর্ণ জ্ঞানের খেলা। 2026 সালে ভারতের শেয়ার বাজার এখনো গ্রোথের ফেজে। ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, গ্রিন এনার্জি এই সেক্টরগুলি বিস্ফোরণ ঘটাতে চলেছে। গত 20 বছরের হিসাব অনুযায়ী নিফটি 50 গড়ে বছরে 12 থেকে 18% রিটার্ন দিয়েছে। আমার রিসার্চ অনুযায়ী 2026 সালে 4টে সেক্টরের শেয়ার ঘোড়ার গতিতে দৌড়বে। তবে এটা কোনো স্পন্সর ভিডিও নয়। প্রথম, রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে আপনি বেশি নয় 2টো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। প্রথম আদানি গ্রিন, দ্বিতীয় টাটা পাওয়ার। দ্বিতীয় সেক্টর আইটি অ্যান্ড এআই, মধ্যে আপনি টিসিএস বা ইনফোসিস কোম্পানির মধ্যে নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন। তৃতীয় ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টরের মধ্যে এইচডিএফসি ব্যাংক বা আইসিআই ব্যাংকে বেস্ট অপশন হবে, তবে আপনি চাইলে নিজে রিসার্চ করেও ইনভেস্ট করতে পারেন। চতুর্থ, ডিফেন্সিভ অ্যান্ড পিওসিএস সেক্টরের মধ্যে রয়েছে এইচএল অ্যান্ড বিএল এর মতন সম্মানীয় কোম্পানি। শেয়ার মার্কেট ইনভেস্ট করার সময়
যে জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে, প্রথম তার মধ্যে হচ্ছে শর্ট টার্মে নয়, সবসময় লং টার্মে বিনিয়োগ করতে হবে, কারণ লং টার্মে ঝুঁকি অনেকটাই কমে যায়। কোনো কোম্পানির স্টক কেনার সময় ডিভিডেন্ড পেইং স্টক দেখে ইনভেস্ট করতে হবে। চতুর্থ, রিটায়ারমেন্টের জন্য সুরক্ষা। বিনিয়োগ শুধু বর্তমানে নয়, ভবিষ্যতের জন্য প্রয়োজন। আজ তুমি 30 বছর বয়সী, কিন্তু 60 বছরে পৌঁছালে তখন কি করবে? যদি তখন নিয়মিত আয় না থাকে, তখনই বোঝা যায় বিনিয়োগের আসল মূল্য। 60 বছর বয়সে যে ইন্স্যুরেন্সটা আমাদের সবচেয়ে প্রয়োজন তা হলো হেলথ ইন্স্যুরেন্স। একবার অসুস্থ হলে তোমার সঞ্চয় নিমেষের মধ্যেই উড়ে যাবে। এখন প্রতি বছর হাসপাতালের খরচ 10 থেকে 15% হারে বাড়ছে, তাই রিটায়ারমেন্টের সময় হেলথ ইন্স্যুরেন্স সবচেয়ে কাছের বন্ধু হবে। এবার ঝুঁকিবিহীন সরকারি নিরাপত্তায় বছরে 10 থেকে 11% গড়ে রিটার্নের সঙ্গে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি একটা স্কিম রয়েছে, যা হলো এনপিএস, যা 60 বছর বয়সের পর পেনশন হিসাবে জমানো টাকা পাওয়া যায়। পঞ্চম, ইনভেস্টমেন্ট মাইন্ডসেট। শেষ পর্যন্ত বিনিয়োগের সাফল্য নির্ভর করে শুধু তোমার পোর্টফোলিওর ওপর নয়, তোমার মাইন্ডসেটের ওপর। অন্যের কথাই নয়, নিজের রিসার্চের ওপর বিশ্বাস রাখতে হবে। লোভ নয়, লজিক দিয়ে চলো। বেশি রিটার্নের আশায় ঝুঁকিপূর্ণ স্কিমে ছাপ দেওয়াটা উচিত হবে না। তোমার ইনভেস্টমেন্ট সেক্টরটা স্পষ্ট করো, তারপর মাসের নির্দিষ্ট একটা দিনে ইনভেস্টমেন্ট করো। তাই বিনিয়োগের হার তখনই হয় যখন তুমি হাল ছেড়ে দাও। ধৈর্য ধরে থাকলে বাজার সবসময় তোমাকে পুরস্কৃত করবেই। আজ নয় কাল। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, ভবিষ্যৎ তত সুন্দর হবে।